Live 24/7. This is AGT Live 24/7. নমস্কার। আজ 25শে মে 2025 ইংরেজি। আজকের দিনে গোটা দুনিয়া জুড়ে বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে মহা ধুমধামে। এ উপলক্ষে আমাদের রাজ্যের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ওনারাও ওনাদের ব্যক্তিগত মতামত এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে তাদের অভিব্যক্তি এবং আজকের দিনে এই 126তম নজরুল জন্মজয়ন্তীর প্রাসঙ্গিকতা ও তাৎপর্য ওনারা নিজ মুখে বর্ণনা দিচ্ছেন। সাথে আমরা শুনব ডক্টর আশিস কুমার বৈদ্য, একজন প্রথিতযশা বুদ্ধিজীবী এবং সাহিত্যিক। ওনার কাছ থেকে শুনব নজরুলের কি প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে এবং আজকে 126তম নজরুল জন্মজয়ন্তীর তাৎপর্য ও প্রাসঙ্গিকতা। রবি ঠাকুর মানে 25শে বৈশাখ বিভিন্ন পার্বণে আমরা ঠাকুরকে অনেকের বাড়িতে আপনারা দেখবেন রবি ঠাকুরের ছবি আছে। এবং কি কাজী নজরুল ইসলামের লাইফ যারা পড়েছেন যে তিনি যখন ছাত্র ছিলেন তার ঘরের মধ্যে তিনি রবি ঠাকুরকে ফুল দিতেন। রবি ঠাকুর কিন্তু জীবিত। আপনারা জানেন রবি ঠাকুর সঙ্গে নজরুলের যথেষ্ট বয়সের ডিফারেন্স রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ত্রিপুরায় আসেন 1899 খ্রিস্টাব্দে বসন্ত পঞ্চমীতে, নজরুল ইসলামের জন্ম এই সময়, অর্থাৎ এটা হচ্ছে 1861-তে 1941-এ তার মৃত্যু, আর 1861 খ্রিস্টাব্দে তার জন্ম, রবি ঠাকুরের জন্ম। তো 1861 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, আর ওই 99-তেই জন্ম নজরুলের। বয়সের একটা ডিফারেন্স রয়েছে। তারপর তিনি যখন ছাত্র তিনি পুজো করছেন। তার নজরুলের মতো প্রতিভা স্কুলে থাকতেই তার প্রতিভার যথেষ্ট বিকাশ ঘটেছিল। এবং আমরা আজকে নজরুল নিয়ে আলোচনা করতে বসিনি, শুধু এইটুকু বলছিলাম যে কেউ কেউ তখনও রবি ঠাকুরকে যেমন নিন্দাবাদ করতেন, রবি ঠাকুরকে নিন্দাবাদ করলে নজরুল ইসলাম লাঠি বা ওই স্ট্যাম্প, ক্রিকেট খেলার স্ট্যাম্প, সেভাবে ডাঙ্গুলির ডান্ডা এগুলো নিয়ে তাড়া করতেন যে আমার রবি ঠাকুরকে কত মন্দ বলেছিস, অর্থাৎ এমনটি ভক্ত। তো সে যাই হোক, আমরা পরবর্তীকালে দেখলাম যে একটু রবি ঠাকুরকে একটু সময়ের জন্য একটু ভুল বুঝেছিলেন নজরুল। পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়ে কবিতাও লিখেছেন যে করিও ক্ষমা। তো এবং নজরুলের রবি ঠাকুরের মৃত্যুর পর ঘুমাইতে দাও ক্লান্ত রবিরে গেয়েছিলেন। আমি নজরুলের একটা দৃষ্টান্ত দিলামই। ছোটোবেলায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর পূজা করতেন এবং সারা জীবন তিনি গুরুদেব গুরুদেব বলতেন। বিদ্রোহী কবিতা, যাকে বিদ্রোহী কবি বলছি নজরুলকে, বিদ্রোহী কবিতা লেখার পরে সর্বপ্রথম তিনি ছুটে গেলেন রবি ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে। কবি গুরুদেব 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 সিঁড়ি বাইতে বাইতে বলছেন তোমাকে খুন করব, আপনাকে খুন করব, আপনাকে খুন করে ফেলবো। মানে আনন্দের আতিশয্যে। এই খুন করা মানে সেই খুন তো আর করবে না, মানে আজকে আপনাকে খুন করে ফেলবো। অর্থাৎ কবিতা শুনিয়েই আপনি মানে খুন হয়ে যাবেন, অর্থাৎ আপনার আক্কেল গুরুম হয়ে যাবে। আরে ঠিক আছে আসো, বলো 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 কী হয়েছে, নতুন কি কিছু লিখেছ? আমি এই কবিতা লিখেছি, এই কবিতাটা এখন কপির পর কপি ছাপা হচ্ছে আর মানে বিলি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। কবিতাটা শুনালেন, তখন রবি ঠাকুর বললেন তুমি সত্যিই আমাকে খুন করলে, তুমি সত্যিই আমাকে খুন করলে, আমি খুন হয়ে গেলাম। অর্থাৎ এত চমৎকার তোমার মানে কবিতা। তার যে যেমন শৌর্য বীর্য একজন বাঙালির, আধ্যাত্মিকতার দিকটা রবি ঠাকুর নিজে ব্রাহ্ম ধর্মাবলম্বী আধ্যাত্মিক পুরুষ, কিন্তু ভৃগুর বুকে বিষ্ণু চিহ্ন আঁকা তিনি কিন্তু এটাকে কবিতা হিসেবেই ধরেছেন। এখানে কোনো দোষ তিনি খুঁজে পাননি। বলছেন যে একটা বিদ্রোহী একজন কবি, তো ভৃগু তো বিষ্ণুরই ভক্ত, তো ভক্ত তো ভগবানের বুকে লাথি মারতেই পারে। ছোট ছেলে তো তার মায়েরকে বাবার বুকে লাথি মারতেই পারে, সেটা দোষ। রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছেন যে ছোটো বাচ্চা তো মাকেও নাতি মারে রে, তাতে কি মায়ের জাত যায় রে, বলেছেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের জিনিস বিচার করার একটা ক্ষমতা ছিল। অর্থাৎ আমি এসব বলতে চাইলাম এই জন্য, তার যে অন্তর্দৃষ্টি মানুষকে বিচার করার, শাব্দিকভাবে নয়। খুন কথাটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক তখন হয়েছিল যে কেউ কেউ রবি ঠাকুরের কান ভাঙিয়েছিলেন যে গুরুদেব
আপনি যে খুন নিয়ে একটা আলোচনার মধ্যে খুন শব্দটা এটা শব্দটা যত্রতত্র ব্যবহার করা উচিত নয় বলেছিলেন, এটা তো নজরুল এটা রাগ করেছে। আবার নজরুলকে বললেন, রবি ঠাকুর একটা জায়গাতে বক্তৃতাতে তোমার খুন শব্দের অপব্যাখ্যা করেছে। কিছুদিন ওই তখনই বড়র প্রীতি বালির বাত এরকম বা ক্ষণিকের বাত এরকম একটা প্রবন্ধ তিনি লিখেছিলেন। মন কষাকষি কয়েক দিন এটা স্থায়ী হয়েছিল। তারপর রবি ঠাকুরও তাকে কাছে ডেকে নিয়েছেন, বুঝিয়েছেন যে এখানে খুন বলতে আমি ওই অর্থে, তুমি যে অর্থে বলছো তোমাকে লক্ষ্য করে বলা হয়নি, জিনিসটা এই রকম বুঝেছেন। আবার নজরুলকেও বোঝানো হয়েছে, আবার রবি ঠাকুরকেও বোঝানো হয়েছে। তো সেই যাই হোক, ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। তো মাঝখান দিয়ে কিছু লোক থাকে আমার সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি করবার চেষ্টা, উদ্দেশ্যটা ধরতে পারলে উভয়ে আবার মিলে যেতে বেশিক্ষণ লাগে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষমাগুণ, ধৈর্যগুণ আপনারা সকলেই জানেন। নজরুলের কথা বারবার আসছে। রবীন্দ্র জয়ন্তীতেও আমরা অনেক সংস্থা, অনেক সংগঠন রবীন্দ্র নজরুলকে পাশাপাশি রেখে একসঙ্গে করে ফেলি। এটা সময় বাঁচাবার জন্যই হোক, কিংবা দুজনকে প্রায় ওই দুই চোখের মতোই দেখি, এটা ডান চোখ এটা বাম চোখ এরকম দেখার একটা আমাদের সমান খুব দূরত্বে রাখতে চাই না বলে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী এটাও পালন করে ফেলি ওই সপ্তাহে। একসময় এরকম একটা টেন্ডেন্সি আছে। তো এইটির একটা প্রধান কারণ হচ্ছে, একজনকে গুরুদেব বলছেন, আরেকজন গুরুদেব হয়ে একারে সিংহাসনে বসে থাকেননি, ছোট ভাইকে কাছে বুকে টেনে নিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। তিনি যখন আনন্দময়ীর আগমনে লেখে নজরুল ইসলাম যখন জেল খাটছেন, সেই জেলখানাতে সেই জেলে তিনি একটা তো বার্তা পাঠিয়েছিলেন অনশন ধর্মঘটের সময়, গিভ আপ ইউর ফাস্টিং, অর্থাৎ তোমার অনশন ধর্মঘট তুলে নাও, কারণ জাতি তোমাকে ডিমান্ড করে, চায়। তোমার মৃত্যু হলে অনশনে এটা জাতির বিশাল ক্ষতি হয়ে যাবে। আমাদের কি, একজন কবি আরেকজন কবিকে দেখতে পারে না, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় হয় যদিও। একজন একটু উপরে উঠতে থাকলে তার কাঁকড়া বৃত্তি, তার পাঞ্জাবিটা ধরে হোক আর তার লুঙ্গি ধরে হোক কিংবা তার ধুতি ধরে হোক নিচে টানার একটা টেন্ডেন্সি। সেই সময়ে তিনি প্রায় প্রতিস্পর্ধী, একটা সূর্যের মধ্যে এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না, আর দুটো সূর্য তো নয়, রবি ঠাকুর সূর্য, কিন্তু নজরুল চন্দ্র হলেও তো তার একটা বিভা আছে। তো সেখানেও অনেক চেষ্টা হয়েছে দুজনের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য। মুসলিমরা চেয়েছে আমাদের একজন নিজস্ব কবি, হিন্দুরা চেয়েছে আমাদের একজন নিজস্ব কবি, কিন্তু কোনো জনেই হিন্দু এবং মুসলমানকে কোনো একজনের নির্দিষ্ট একটা সম্প্রদায়ের হতে চাননি। রবি ঠাকুর শুধু হিন্দুদের হতে চাননি, আর নজরুলও শুধুমাত্র মুসলমানদের হতে চাননি। এই চাননি বলেই তারা আজকে পর্যন্ত আমাদের হিন্দু মুসলমান উভয়ের মধ্যেই তারা হ্যান্ডশিপ করাতে চেয়েছিলেন বলেছেন। তো আসলেও তিনি হ্যান্ডশিপ এখনও আমরা করছি। দু চারজন বিচ্ছিন্নভাবে থাকতে পারে, এরা আমাদের দৃষ্টান্তের মধ্যে আসতেই পারে না, নজরে আসতেই পারে না। তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত তার বসন্ত নাটক, রবি ঠাকুর বসন্ত নাটক লিখলেন, কাকে উৎসর্গ করলেন, যার সঙ্গে নীতিগতভাবে একটু বিরোধ আছে। অর্থাৎ নজরুলকে তিনি উপদেশ দিয়েছিলেন, তুমি এমন কাজ করো না, ওই কোদাল দিয়ে দাড়ি ছাঁচার মতো আর কি। তো অর্থাৎ তুমি এমন কাজ করো না যাতে তুমি বিপদে পড়তে পারো। অত্যন্ত স্নেহ করতেন। তো এমন কাজ করো না কিংবা এমন কিছু লিখো না, সেই লেখা এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, ভবিষ্যতে এমনি তোমার মেজাজ একটু গরম, তোমার যৌবন দীপ্ত একটা ভাব আছে, বিদ্রোহী কবিতা যে লিখতে পারে, সুতরাং তার পক্ষে কখন কি, আর শব্দ একবার বেরিয়ে গেলে শব্দ ব্রহ্ম, একবার কলম থেকে বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যাবে না। এটা ভালোবেসেই এই পরামর্শটা তিনি দিয়েছেন। যেমন মহাত্মা গান্ধী, সুভাষ, এগুলো বলবো না, এটা অন্য প্রসঙ্গ। সেই যাই হোক, যেটা বলছিলাম, সেখানে বসন্ত নাটক যখন লিখলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকের মনে হলো এই নাটকটি হয়তো ঠাকুর পরিবারের কোনো কাউকে উৎসর্গ করা হবে, বা কাদম্বরী দেবী বা এমন অনেকে তো আছেন করা হবে, বা ভারতবর্ষের তৎকালীন অনেক বিখ্যাত লোক যারা ছিলেন, বা বিদ্যাসাগর কিংবা এমন কাউকে করবেন। কারণ বিদ্যাসাগরকে তিনিও গুরু মানতেন, রবি ঠাকুর কিন্তু বিদ্যাসাগরকে গুরু মানতেন। তিনি বলেছেন, জল পরে পাতা নড়েই আমাকে কবি হতে সাহায্য করেছে। ছোটোবেলায় বর্ণ পরিচয় পড়েছি, জল পরে পাতা নড়ে পড়েছি, ওই পড়াই আমাকে কবি হতে সাহায্য করেছে। তখন থেকে আমার কবিতা লেখার একটা টেন্ডেন্সি চলে এসেছিলো, সেই দিক থেকে আমার গুরু। তাহলে সেই বিদ্যাসাগরও করতে পারতেন, তিনি নজরুলকে করলেন, তিনি উপযুক্ত ব্যক্তি।
শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রশ্নটা করেছিলেন গুরুদেব তাকেই কেন, বলছে তার মধ্যে বিপুল সম্ভাবনা আছে। তার কবিতা পড়ে আমরা উদ্দীপ্ত হই, তার কবিতা পড়ে বাঙালি জাতি জেগেছে, শৌর্য বীর্য যে গুণ, সে গুণাবলীর দ্বারা সে আমাদেরকে উদ্দীপ্ত করছে, তার মধ্যে বিপুল সম্ভাবনা এবং তার কাজের মূল্যায়ন হওয়া উচিত। একদিন আমরা করতে পারিনি, এটা আমাদের ভ্রান্তি, তাই তাকে পাঠানো হলো, শৈলজানন্দ মুখোপাধ্যায়কে দিয়ে পাঠানো হলো, বইটা জেলখানায় দিয়ে আসো, বলো আমি অসুস্থ, আসতে পারি নাই নিজে, দুঃখিত, না সরি, পবিত্র বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, গঙ্গোপাধ্যায়কে দিয়ে পাঠিয়েছিলেন, জেলে বই পাঠিয়েছিলেন, বসন্ত উৎসর্গ করেছেন।